পদ্মার বাতাসে এক ধরনের অদ্ভুত নীরবতা মিশে থাকে, যে নীরবতা কখনো জন্ম দেয় গান, কখনো বা কবিতা, কখনো বা গল্প, আবার কখনো নিরঙ্কুশ ভালোবাসা। তবে এবারের গল্পটি এমন এক পদ্মাপাড়ের, যার সাথে জড়িয়ে আছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের পদচিহ্ন। বলছি শিলাইদহ কুঠিবাড়ির কথা, যার প্রতিটি চিহ্ন বলে যায় একজন বিশ্বকবির গল্প। লাইফ অফ চলন বিল গড়ে তুলছি তিল তিল, দেখবো নদী পাহাড়, ঘুরে আসবো বারবার, ঘুরে অনেক পুরকৃতি, জমাবো অনেক স্মৃতি, বছর মাস সপ্তাহ তিথি, সারা দুনিয়ায় বিস্তৃতি। কুঠিবাড়ির প্রধান ফটকের প্রবেশপথে চোখে পড়বে নানা পণ্যের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। সেই সাথে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইও রয়েছে। প্রবেশদ্বারের টিকিট কেটে ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটি চোখে পড়ে তা হলো বিশাল সবুজ প্রাঙ্গণ, চারপাশে ছায়া ঘেরা পুরনো গাছ। দর্শনার্থীদের সুবিধার্থে একটি মানচিত্র তৈরি করা হয়েছে। একপাশে নান্দনিক অডিটোরিয়াম, আর বিভিন্ন অনুষ্ঠানাদি আয়োজনের জন্য আধুনিক মঞ্চ। আরেক পাশে রয়েছে অতিথিদের থাকার জন্য কটেজ। সোনার তরী, বলাকা এসব নামের কটেজগুলো রবীন্দ্রনাথের অমর সৃষ্টির স্মৃতি বহন করে চলেছে। মূল ফটকের পরে রয়েছে আরও দুটি ছোট ফটক। দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে একটি পালকি। তবে তার চেয়েও আকর্ষণীয় মনে হবে সামনে তাকালে। ঘাসের গালিচা যেন যত্ন করে বিছিয়ে রাখা হয়েছে অতিথিদের জন্য। বাতাসে ভেসে আসে পাখির ডাক। ফুলের মৃদু গন্ধ আর সেই ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি।
এই প্রাঙ্গণেই হয়তো বিকেলের অবসরে হাঁটতেন রবীন্দ্রনাথ। মাথায় থাকতো কোনো নতুন গান বা কবিতার লাইন। মাটির টালি দিয়ে ছাওয়া দুটি ঘরের মাঝখানের ফটকটি পেরিয়ে সামনে এগোতেই চোখে পড়বে 3 তলা বিশিষ্ট লাল কুঠিবাড়ি। তার চারপাশের সৌন্দর্য নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। পাশে রয়েছে খোলা মাঠ ও স্মৃতি বিজড়িত পরিবেশ। এখানেই হয়তো কোথাও বসে আড্ডা দিতেন রবীন্দ্রনাথ। জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, লোকেন্দ্রনাথ পালিত প্রমুখ তৎকালীন বঙ্গের খ্যাতনামা বিজ্ঞানী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের সাথে। তবে আগে এই স্থানটি খোরশেদপুর নামে পরিচিত ছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার এই গ্রামটি কিনে নেয়ার আগে এখানে একটি নীলকুঠি ছিল। শেলি নামের একজন নীলকর এটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। গড়াই এবং পদ্মা নদীর মিলিত প্রবাহের ফলে সৃষ্ট একটি গভীর দহ থেকে গ্রামের নামটি শেলিদহ নামে পরিচিতি লাভ করেছিল। কালক্রমে তা শিলাই দহে পরিণত হয়। পরবর্তীতে 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। এই কুঠিবাড়িটি আম, কাঁঠাল ও অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান, একটি পুষ্পোদ্যান এবং 2টি পুকুর সহ প্রায় 11 একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত। ভবনটি একটি ঢেউ আকৃতির বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। নিচতলা ও দোতলায় বিশাল কেন্দ্রীয় হলকক্ষ সহ এতে বিভিন্ন আকারের মোট 15টি কক্ষ রয়েছে। প্রত্যেক কক্ষই কাঠের নকশা করা বহু দরজা বিশিষ্ট। নিচতলা ও দোতলার উন্মুক্ত ব্যালকনিগুলি রানীগঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ দ্বারা আংশিক আচ্ছাদিত। নিচতলার ওপরের মধ্যবর্তী অংশে রয়েছে ত্রিকোণ প্রান্ত বিশিষ্ট একটি ঢালু ছাদ। দোতলার ওপরে পিরামিড আকৃতির ছাদ ভবনটিকে আরও বৈচিত্র্য এনে দিয়েছে। সামনের সিঁড়ি বেয়ে কুঠিবাড়ির ভেতরে ঢুকতেই পরিবেশ বদলে যায়। দেয়ালগুলো যেন সময়কে ধরে রেখেছে। প্রতিটি কক্ষ পরিপাটি করে সাজানো। কোথাও কবির ব্যবহৃত খাট, কোথাও টেবিল চেয়ার, কোথাও আলমারি, কোথাও পালকি।
প্রতিটি আসবাব যেন নীরবে বলে, আমরা তাকে দেখেছি। একটি ঘরে রাখা আছে রবীন্দ্রনাথের লেখার টেবিল। টেবিলটির সামনে দাঁড়ালে মনে হয় এইমাত্র তিনি কলম রেখে জানালার বাইরে তাকিয়েছেন। হয়তো পদ্মার ঢেউ দেখে কোনো নতুন গানের প্রথম লাইন ভেবে উঠেছেন। আরও কয়েকটি কক্ষে রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। রয়েছে ঘাস কাটার যন্ত্র, পানি পরিশোধক যন্ত্রের প্রাচীন সংস্করণ। প্রত্যেকটি কক্ষের দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য ছবি এবং ঐতিহাসিক দলিল। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে একটি সময়, একটি গল্প। দর্শনার্থীরা ধীর পায়ে এগিয়ে যান, যেন শব্দ করলেও ইতিহাসের ঘুম ভেঙে যাবে। ওপরে উঠে বারান্দায় দাঁড়ালে দূরের সবুজ আর আকাশ মিলেমিশে একাকার হয়ে যায়। এখান থেকেই কবি হয়তো বর্ষার মেঘ দেখতেন, কৃষকের মাঠ দেখতেন, নদীর স্রোত দেখতেন। সেই দেখাগুলোই পরে রূপ নিয়েছিল কবিতা, গল্প কিংবা গানে। দোতলার এই বারান্দায় কবির ব্যবহৃত একটি পল্টন নৌকা ও একটি স্পিড বোট আছে। কুঠিবাড়ির এক পাশে আছে বিস্তীর্ণ বাগান। আম, কাঁঠাল, শিরীষ, মেহগনি সহ নানা গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় রবীন্দ্রনাথও হয়তো এমনই কোনো এক সকালে ধীর পায়ে হেঁটেছিলেন। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে নকশা আঁকে, আর বাতাসে দুলে ওঠে গাছের ডাল। এই পুকুরটির পাশে গানের সাধক দল হারমোনিয়াম তবলা নিয়ে বসে থাকেন। সামান্য সম্মানের বিনিময়ে শোনান পছন্দের গান। এই কুঠিবাড়ি ও পদ্মা বোটে বসে রচিত হয় রবীন্দ্র সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল সোনার তরী, চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী, খনিকা, নৈবেদ্য ও খেয়ার অধিকাংশ কবিতা, পদ্মা পর্বের গল্প, নাটক, উপন্যাস, পত্রাবলী এবং গীতাঞ্জলি ও গীতিমাল্যের গান। এখানে বসেই কবি 1912 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাকে 1913 সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়। শিলাইদহ ও পদ্মার প্রতি রবীন্দ্রনাথের ছিল গভীর অনুরাগ। ছিন্ন পত্রাবলীতে এর পরিচয় আছে। কবি একটি চিঠিতে লিখেছেন, আমার যৌবন ও পৌর বয়সের সাহিত্য রস সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহ চম্বিত শিলাইদহ পল্লীতে। আর কবিগুরুর সাহিত্য রস সাধনার তীর্থস্থান আজও তীর্থস্থান হয়েই আছে সাহিত্য রসগ্রাহীদের কাছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে
বিদায় নিচ্ছি আজকের মতো। এমন ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।